স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। জানাবো খবরের বিস্তারিত। আগামীতে সব নির্বাচনেই ইভিএম পদ্ধতি বাতিল হচ্ছে। সেই সাথে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করা ও সীমানা নির্ধারণ আইনে পরিবর্তন আনতে চায় নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। ডিসেম্বরের মধ্যেই প্রস্তাবিত সংস্কারের সুপারিশ সরকারের কাছে পাঠাবে কমিশন। দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন মহলের কাছ থেকে পাওয়া মতামতকে গুরুত্ব দিয়ে তৈরি করা হবে সুপারিশমালা। 2008 সালের ডিসেম্বরে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে। তাদের অধীনে অনুষ্ঠিত হওয়া 3টি জাতীয় নির্বাচন সহ বেশিরভাগ স্থানীয় সরকার নির্বাচনই ছিল বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ, যে কারণে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার করতে দিয়ে দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজছে কমিশন। এর আগে আওয়ামী লীগ সরকারের অধীনে যেসব নির্বাচন কমিশন গঠন হয়েছে তা নিয়ে ছিল নানা প্রশ্ন, যে কারণে সংস্কার কমিশন আইনের ধারায় পরিবর্তন আনা অপরিহার্য হয়ে পড়ে। কমিশন মনে করে আইনের সংশোধনী আনা গেলে পরবর্তীতে কমিশন গঠনে সরকার কোনো প্রভাব রাখতে পারবে না। এসব নিয়ে কথা হচ্ছিল নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের সাথে। বলেন, তার কমিশন নির্বাচনের স্বচ্ছ ভোটার তালিকা প্রস্তুত, না ভোটের বিধান ফিরিয়ে আনা সহ বেশ কয়েকটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে। তো এই না ভোটের বিধান ফিরিয়ে আনার ব্যাপারে ব্যাপক জনদাবি রয়েছে। তো এটা আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি। তো আমার মনে একটা জিনিস আমরা নিশ্চিত করে বলতে পারি যে ইভিএম ব্যবহৃত হবে না আগামী নির্বাচনে। বলেন, নির্বাচন কমিশনকে কিভাবে স্বাধীন করা যায় কিংবা জনগণের কাছে ইসির দায়বদ্ধতা কতটুকু তারও সুপারিশ থাকবে। নির্বাচন কমিশনের জন্য একটা নতুন আইন প্রণয়ন করা, এগুলো করার ব্যাপক দাবি আছে। তো আমরা এগুলো বিবেচনা নিয়ে আমরা পর্যালোচনা করছি। এই প্রক্রিয়ায় এরই মধ্যে 22টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছে সংস্কার কমিশন। তাদের নিয়ে নিয়মিত বৈঠকও হচ্ছে। সবার মতামতের ভিত্তিতে 31শে ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রস্তাবনা সরকারের কাছে পাঠানো হবে বলেও আশা প্রকাশ করেন ডক্টর বদিউল আলম মজুমদার। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, এই সিদ্ধান্ত নেওয়ার সময় আসবে ডিসেম্বর শেষ দিকে, যখন আমরা চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করব। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। তারা বলেন, ভারত নিজেদের ভূখণ্ডে সংখ্যালঘুদের উপর নির্যাতন চালিয়ে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এদিকে ভারতের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি দিয়েছে ইনকিলাব মঞ্চ। ভারতের অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ। মিছিলটি হাইকোর্ট এলাকা ঘুরে শাহবাগে গিয়ে শেষ। এ সময় নেতাকর্মীরা বলেন, ভারত সবচেয়ে বেশি সীমান্ত হত্যা করেছে, দেশটি কখনো বন্ধুসুলভ আচরণ করেনি বলেও মন্তব্য তাদের। এখনও ভারতের আধিপত্য ফিরিয়ে আনতে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে নেতারা ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান। মিছিল থেকে ভারতীয় পণ্য বয়কট করার আহ্বানও জানায় সংগঠনটি। এদিকে ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলা, আজমির শরীফ দখলের চেষ্টা, সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার বিকেলে গুলশান 2 নম্বর গোলচত্বর থেকে সংগঠনটি পদযাত্রা নিয়ে ভারতীয় দূতাবাসে স্মারকলিপি জমা দেয়। 1185 জন বাংলাদেশি সাধারণ নাগরিক নিহত হয়েছে সীমান্তে। এটাকে আমি সীমান্ত গণহত্যা বলতে পারি। বন্ধু রাষ্ট্রের কথা বলে 71-এ আমাদের সাহায্যের যেই ডায়েরি প্রতিদিন প্রতিনিয়ত যে অপারেশন এবং যেই ডমিনেট আমাদেরকে করে যাচ্ছে তা আমরা মানি না। তাদের এই কর্মসূচি ঘিরে কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। 9 ডিসেম্বর ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল। আগস্টে শেখ হাসিনা সরকারের পতন ও ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর এই প্রথম ভারতের কোনো কূটনীতিক বাংলাদেশে আসছেন। is scheduled to visit Bangladesh on 9th of পররাষ্ট্র সচিব বাংলাদেশে ফরেন অফিস কনসালটেশন আলোচনায় যোগ দিবেন। সেখানে তিনি বেশ কয়েকটি মিটিংয়েও অংশ নেবেন। বাংলাদেশ ও ভারতের বর্তমান পরিস্থিতিতে এই বৈঠকটি নিয়ে আশাবাদী আমরা। চট্টগ্রামে ডাকাতি করতে গিয়ে চাকতাই পুলিশ ফাঁড়ির এক এএসআই সহ 6 জনকে আটক করেছে পুলিশ। গভীর রাতে বাকুলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে এএসআই ফারুককে।
আটকদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আটকরা হলেন চাকতাই পুলিশ ফাঁড়ির এএসআই ফারুক মিয়া, তার সহযোগী জয়নাল আবেদিন, মোহাম্মদ আকবর, ফজলুল করিম, মিজানুর রহমান ও সোহেল রানা। বৃহস্পতিবার রাতে বাকুলিয়া কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের ৯ম তলায় হানা দিয়ে ৮ ভরি স্বর্ণালংকার ও ৩৫,০০০ টাকা লুট করে তারা। এই সময় আশপাশের লোকজন তাদের ধাওয়া দিলে পালিয়ে যাওয়ার সময় ওই ৬ জন আটক করা হয়। পরে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বিএনপির হাইকমান্ডের কঠোর অবস্থানের পরও থামানো যাচ্ছে না অসাধু নেতাকর্মীদের। এবার মুক্তিযোদ্ধাদের কাছ থেকে চাঁদা নেওয়ার একটি ভিডিও ক্লিপ নিয়ে তোলপাড় শুরু হয়েছে নওগাঁয়। এই নিয়ে বিব্রত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নওগাঁর মহদেবপুরের রায়গাদিঘি জলাধারটির লিজ নিয়ে দীর্ঘদিন মাছ চাষ করছে রায়গা ইউনিয়ন মুক্তিযোদ্ধা মৎস্যচাষী সমবায় সমিতি। রাজনীতির পট পরিবর্তনে এখানে দৃষ্টি পড়েছে দুষ্টচক্রের। অভিযোগ, মুক্তিযোদ্ধাদের দিঘিতে যেতে নিষেধ করেছেন ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল মান্নান সহ বেশ কয়েকজন নেতাকর্মী। এরপর ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়, কিন্তু ১,২০,০০০ টাকা দিয়েও দিঘিটি রক্ষা করা যায়নি। মান্নান সহ গ্যাং আরো কিছু লোক আপনাদেরকে পুকুর করতে হলে আমাদেরকে চাঁদা দিতে হবে বলেছিল যে আমরা টাকা নিলে আমরা ওখানে যাব না, কিন্তু টাকা নেওয়ার পরও সেখানে যায় আবার ওরা আবেদন করেছে। চাঁদাবাজির টাকা লেনদেনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখা যায় মৎস্যচাষী মুক্তিযোদ্ধা মর্তুজা স্থানীয় একটি মুদি দোকানে টাকা রেখে যান। কিছুক্ষণ পর বিএনপি নেতা আব্দুল মান্নান ও পলাশ সেই টাকা নিয়ে যান। আমার এখান থেকে নিয়ে গেছে বা হ্যান্ড ওভার হয়েছে, এটা আমি জানি। আমাকে তো ওইভাবে বলা হয়নি যে চাঁদাবাজির টাকা দিলাম। আমাকে ওখানে গিয়ে বলতে টাকাটা নাও, আমি নিয়েছি। যেটা সত্য কথা, যে আমি জানতাম না যে কি কারণে, পরে শুনতেছি এটা দিদিটা। এত কিছুর পরও চাঁদা নেওয়ার কথা অস্বীকার করছেন বিএনপি নেতা আব্দুল মান্নান। মিথ্যা অপবাদ দিয়ে আমাকে ফাঁসানোর জন্য এটা পায়তারা করতেছে। এটার একদম কোনো ভিত্তি নাই এবং সম্পূর্ণরূপে মিথ্যা। এ অবস্থায় অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা বিএনপির আহ্বায়কের। হাইকমান্ড ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। এই চাঁদাবাজি, দখলবাজির ব্যাপারে যে কোনো আপনারা আমাদের প্রমাণ দিবেন, আমরা সঙ্গে সঙ্গে তার কঠোর ব্যবস্থা নেব। দিঘিটির দখল ফিরিয়ে দেওয়া সহ চাঁদাবাজির বিচার দাবি করছেন মুক্তিযোদ্ধারা। ডিবিসি নিউজ ডেস্ক। আজ ৭ই ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয় গাইবান্ধা, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও সাতক্ষীরা জেলা। পাক বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ লড়াই ও সংগ্রামের পর এসব জেলায় ওড়ে লাল সবুজের পতাকা। দিবসটি উপলক্ষে হানাদার মুক্ত উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নানা কর্মসূচি। ৭১-এ ১৭ এপ্রিল মাদারগঞ্জ ও সাদুল্লাপুর হয়ে গাইবান্ধায় প্রবেশ করে পাক হানাদার বাহিনী ঘাঁটি বানায় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে। এই ঘাঁটি থেকেই চালায় পৈশাচিক হত্যাযজ্ঞ ও নারী নির্যাতন। যে যেখানে গেছে তারা তো ফুলের তোড়া, এখানে তারা খাবার টাবার সব কিছু নিয়ে যেভাবে পারে আর কি অভ্যর্থনে দাঁড়াচ্ছে আর কি। তখন তো স্লোগানে মুখরিত, অফুরন্ত ভালোবাসা অনেক। গোপালগঞ্জে মুক্তিযুদ্ধ শুরু হয় ২৭শে মার্চ থেকেই। ২৯শে এপ্রিল পর্যন্ত গোপালগঞ্জ মুক্তিবাহিনী নিয়ন্ত্রণে থাকলেও ৩০শে এপ্রিল হানাদার বাহিনী প্রবেশ করে এ জেলায়। হিন্দু অধ্যুষিত স্বর্ণপট্টি, শাহপাড়া, শিকদারপাড়া, চৌরঙ্গি এবং বাজার রোডে চালায় লুটপাট, জ্বালিয়ে দেয় প্রায় ১,০০০ বাড়িঘর, মেতে ওঠে হত্যা ও ধর্ষণে। ১৯৭১ সালের ৭ই ডিসেম্বর পাক বাহিনীকে হটিয়ে চুয়াডাঙ্গাকে শত্রুমুক্ত করেন মুক্তিসেনারা। হানাদার বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন পিন্টু, হাসান, খোকন, কাশেম, রবিউল, রৌশন, তারিক ও আফাজউদ্দিন নামে ৮ বীর মুক্তিযোদ্ধা। ভোর ৫টার পরের থেকে পাক সেনারা চুয়াডাঙ্গা ছেড়ে আলামডাঙ্গার উদ্দেশ্যে আলামডাঙ্গা হয়ে কুষ্টিয়ার দিকে রওনা হয়। বধ্যভূমি ও গণকবরের স্মৃতি ধরে আছে সাতক্ষীরা জেলা। হত্যাযজ্ঞের চিহ্ন হিসেবে স্বাধীনতার পর এসব বধ্যভূমি ও গণকবর থেকে উদ্ধার করা হয়েছে শত শত মানুষের মাথার খুলি, হাড় ও কঙ্কাল। সাতক্ষীরা জেলায় এরকম 5টি বধ্যভূমির আমরা সন্ধান পেয়েছি। তার মধ্যে সাতক্ষীরা সদরে 4টি এবং তালা উপজেলায় 1টি আছে। আমরা ইতিমধ্যে এসব বধ্যভূমি সংরক্ষণের জন্য মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছিলাম।
মেজর এম এ জলিল, মেজর জিয়াউদ্দিন আহমেদ ও কবির আহমেদ মধুর নেতৃত্বে ৭ই ডিসেম্বর পুরোপুরি হানাদার মুক্ত হয় মোংলা ও সুন্দরবন এলাকা। সাকিব আল হাসান, ডিবিসি নিউজ ডেস্ক। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অনুপম সেন। একই সাথে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ও ট্রেজারারও। শুক্রবার রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। জানা গেছে, উপাচার্য অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য ও ট্রেজারারও সরে যান। গত 2 দিন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। এ নিয়ে বুধবার থেকে 3টি ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন শিক্ষার্থীরা। ঝিনাইদহে নির্মাণের 16 বছরেও চালু হয়নি সরকারি ওরাল স্যালাইন ফ্যাক্টরি। 2টি কক্ষ ব্যবহার হলেও ভবনের বাকি অংশ অকেজো পড়ে আছে। সরকারি হাসপাতালগুলোতে স্যালাইনের সরবরাহ করতে হচ্ছে যশোর থেকে। ঘাটতি থাকলে কিনতে হয় এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড EDCL থেকে। রাজনৈতিক প্রতিহিংসায় বিএনপি আমলে নির্মিত প্রতিষ্ঠানটি চালু করা হয়নি বলে মনে করেন স্থানীয়রা। ঝিনাইদহের সরকারি ওরাল স্যালাইন ফ্যাক্টরি 2005 সালে শহরের চাকলাপাড়ায় প্রতিষ্ঠানটি নির্মাণের উদ্যোগ নেয় তৎকালীন বিএনপি সরকার। 2013 সালের 8ই অক্টোবর কারখানাটি উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর কার্যক্রম শুরু করতে স্বাস্থ্য অধিদপ্তরে দফায় দফায় চিঠি পাঠানো হলেও সাড়া মেলেনি। অবহেলায় পড়ে আছে প্রতিষ্ঠানটি। বর্তমানে সম্মেলন কক্ষটি সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সম্মেলন কক্ষ এবং আরেকটি কক্ষ ইপিআই টিকাদান কেন্দ্র হিসেবে ব্যবহার হচ্ছে। বাকি কক্ষগুলো অব্যবহৃত পড়ে আছে। দীর্ঘদিন আগে এই প্রতিষ্ঠানটা হয়েছে, তবে কোনোদিন চালু হয়নি। আর এই পদ্ধতি এইভাবে পড়ে আছে। যদি চালু হয় আমাদের স্যালাইন ফ্যাক্টরি ভালো হয়, আমাদের এলাকার জন্য ভালো হয়। 2005 সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে স্যালাইন কারখানাটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রয়াত সংসদ সদস্য মশিউর রহমান। শুধু রাজনৈতিক কারণে কারখানাটি চালু হয়নি বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে 2013 সালে ভবনটি উদ্বোধনের পরেও অদ্যাবধি স্যালাইন ফ্যাক্টরিটির কোনো প্রকার কার্যক্রম চালু হয়নি। তাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বন্ধ না হয়ে যায় সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবে। জেলার বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে প্রতি মাসে 1,04,232 প্যাকেট খাবার স্যালাইনের প্রয়োজন। কারখানা চালু হলে স্থানীয়ভাবেই চাহিদা মেটানো সম্ভব। প্রকোপের সময় সেটা অনেক বেশি বেড়ে যায়, 20,000 ছাড়িয়ে যায়। বাইরে থেকে এনে এই সরবরাহটা মেটাতে হচ্ছে। এই ফ্যাক্টরিটিকে চালুকরণের জন্য পত্র প্রেরণ করব, যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের প্রচেষ্টা থাকলে হয়তো আমরা সফল হব। ভবিষ্যতে এ ধরনের প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিহিংসায় পড়ে বন্ধ না থাকে সেদিকে খেয়াল রাখার আহ্বান জেলাবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। মানিকগঞ্জের সিংগাইর থানার ভবনগুলোর অবস্থা শোচনীয়। প্রশাসনিক ও আবাসিক ভবনগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। ঝুঁকি নিয়ে পুলিশ সদস্যরা চালিয়ে যাচ্ছেন কার্যক্রম। ঠিকাদারের উদাসীনতা ও অর্থাভাবে থানা কমপ্লেক্স ভবন নির্মাণে 1.5 বছরের কাজ এখনও শেষ হয়নি। 1974 সালে মানিকগঞ্জের সিংগাইর থানায় 4,800 বর্গফিটের দ্বিতল প্রশাসনিক ভবন এবং পুলিশ সদস্যদের থাকার জন্য 4টি একতলা আবাসিক ভবন নির্মাণ করা হয়। 50 বছর পর ভবনগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ছাদ ও দেয়ালের বিভিন্ন জায়গায় বড় বড় ফাটল দেখা যাচ্ছে, খসে পড়ছে পলেস্তারা। পরিদর্শকের অফিস কক্ষ, অস্ত্রাগার, ব্যারাক ও কর্মকর্তাদের বসার স্থানসহ ছাদ ও দেয়ালের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে। নিচতলার একটি কক্ষে গাদাগাদি করে অস্বস্তিকর পরিবেশে কাজ করছেন পুলিশ সদস্যরা। 2021 সালে থানার জন্য 7 কোটি টাকা ব্যয়ে নতুন একটি 6তলা ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল, কিন্তু ঠিকাদারের উদাসীনতায় 1.5 বছরের কাজ এখনও শেষ হয়নি। ফলে পুরাতন ভবনেই ঝুঁকি নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। যিনি ঠিকাদার উনি আর আসেন না, কাজটা আর কন্টিনিউ করতেছেন না। অনেক জরাজীর্ণ একটা বিল্ডিং, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে আমরা আশঙ্কা করতেছি। উপরে পলিথিন দেওয়া আছে, এই যে ছাদ ভেঙে ভেঙে শরীরের মধ্যে মুখের মধ্যে পড়তেছে। বিল্ডিংয়ের অবস্থা খুবই জরাজীর্ণ। এদিকে সেবা নিতে আসা সাধারণ মানুষও আতঙ্কিত। ভবনটি যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। দীর্ঘদিন যাবৎ কিন্তু এই থানাটা পরিত্যক্ত অবস্থায় আছে, কারণ এই ভবনে ঝুঁকিপূর্ণ ভবনে কাজ করাটা অত্যন্ত
কষ্টকর। আমরা যারা সেবা গ্রহণ করতে আসি আমাদের প্রাণনাশের হুমকি আছে। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আমাদের থানা দ্রুত বেগে সংস্কার করে ভবন নির্মাণের কাজ পুনরায় শুরু করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হচ্ছে বলে জানান পুলিশ সুপার। যে প্রতিষ্ঠান কাজ পেয়েছে তাদেরকে এটা থেকে বাদ দেওয়ার যে প্রক্রিয়া আছে সেটা নিয়েছেন এবং সাথে সাথে যাতে নতুন প্রতিষ্ঠানকে কাজ দেওয়া যায়, করানো যায়, সেই লক্ষ্যে ওনারা প্রক্রিয়া একই সাথে শুরু করেছেন। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে ভবন সংস্কার কাজ শেষ করার দাবি পুলিশ ও স্থানীয়দের। আশরাফুল আলম লিটন, ডিবিসি নিউজ, মানিকগঞ্জ। রাজধানীর মহাখালীর রাওয়া কমপ্লেক্সে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যরা প্রতিবাদ সমাবেশ করছেন। সেখানে আছেন সহকর্মী সাব্বির রোজ, সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সাব্বির রোজ, বিস্তারিত জানাবেন। আমি আছি রাজধানীর মহাখালীর কমপ্লেক্সে। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে দাঁড়ানো রয়েছে বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাগণ। তো আমরা যেটা জানতে পেরেছি তারা ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং প্ল্যাকার্ড ফেস্টিভ্যাল আমরা সেটাই লক্ষ্য করেছি। আমরা তাদের কাছ থেকে শুনবো সরাসরি যে তাদের আজকে দাঁড়ানোর আসলে উদ্দেশ্য। আজকে আপনাদের এই কর্মসূচিটা মূলত কিসের? আজকের কর্মসূচিটা মূলত বাংলাদেশের বিরুদ্ধে ভারতের যে আধিপত্যবাদী আগ্রাসন এবং বাংলাদেশকে যে ভারত তার নিয়ন্ত্রণে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং এই যে পতিত শেখ হাসিনার যে ফ্যাসিস্ট সরকার যারা বাংলাদেশকে গত 16 বছর একটি নরকে পরিণত করেছিল, সেই পতিত পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে পুনর্বাসন করার জন্য একের পর এক বাংলাদেশ বিরোধী যে সমস্ত পদক্ষেপ ভারত নিচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত প্রপাগান্ডা চালাচ্ছে, মিথ্যাচার করছে এবং বাংলাদেশকে সারা বিশ্বের কাছে একটি মৌলবাদী এবং বাংলাদেশকে একটি এমন রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে যে এখানে সংখ্যালঘুদের উপর আমরা নির্যাতন করছি। আসলে এগুলো সবাই মিথ্যাচার এবং এগুলো হলো প্রপাগান্ডা, এগুলো হলো ভারতীয় যে প্রপাগান্ডা মেশিনের এগুলো হলো অপপ্রচার। সুতরাং তারই প্রতিবাদে আমরা বাংলাদেশিরা একত্রিত হয়েছি আজকে সকলে মিলে, সকল দল মত নির্বিশেষে এবং সামরিক বেসামরিক সবাই মিলে আমরা একত্রিত হয়েছি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সামরিক অফিসার এবং সৈনিকরা সকলে আমরা একত্রিত হয়েছি এই ভারতের আধিপত্যবাদী আগ্রাসন এবং ভারতের মিথ্যাচার প্রপাগান্ডা এবং বাংলাদেশকে নিয়ে ভারতের যেই কূটচাল এবং ষড়যন্ত্র সেগুলো মোকাবেলা করার জন্য, জাতীয় ঐক্য ধরে রাখার জন্য এবং এই জাতীয় ঐক্য আমরা এমন সুদৃঢ় করতে চাই ভারত কেন পৃথিবীর কোনো পরাশক্তি আমাদেরকে যেন কোনোদিন প্রধানত করতে না পারে, আমাদের বিরুদ্ধে যেন কোনো অ্যাকশনে যেতে না পারে। ভারত বাংলাদেশকে ভাগ করতে চায়, চট্টগ্রাম বন্দর এবং দিনাজপুর রাজশাহী অঞ্চলকে ভারত বাংলাদেশ থেকে আলাদা করতে চায়। ভারতের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বাংলাদেশকে যেন শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। কতটা জঘন্য হলে, কতটা বাংলাদেশ বিরোধী হলে, কতটা বাংলাদেশের মানুষকে অপমান করার ইচ্ছা থাকলে এই ধরনের এক নোংরা কথাবার্তা ভারতীয় রাজনীতিবিদরা বলতে পারে। সুতরাং আপনাকে আমাদের একটু সময় স্বল্পতা রয়েছে। রেদওয়ান, আপনি শুনছিলেন একটি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা একজন বলছিলেন যে ভারতের যে আধিপত্যবাদ রয়েছে বাংলাদেশের উপর সেটি থেকে শুরু করে আগ্রাসনের বিভিন্ন বিষয়। তো এই ছিল সর্বশেষ আপাতত আমার কাছে। জি, রাজধানী মহাখালী থেকে জানাচ্ছিলেন সাব্বির রোজ। প্রথমবারের মতো গ্লোবাল সুপার লিগের চ্যাম্পিয়ন হলো রংপুর রাইডার্স। ফাইনালে অস্ট্রেলিয়ার ক্রিকেট ভিক্টোরিয়াকে হারালো 56 রানে। শুরুতে ব্যাট করতে নেমে ভিক্টোরিয়ানদের 179 রানের টার্গেট দেয় রংপুর, কিন্তু বাংলাদেশের এই দলের বোলিং দাপটে 122 রানেই গুটিয়ে যায় ভিক্টোরিয়ার ইনিংস। গায়ানায় নতুন এক রূপকথা লিখল রংপুর রাইডার্স। প্রথমবারের মতো ফাইনাল খেলেই বাজিমাত। গ্লোবাল সুপার লিগে ভিক্টোরিয়াকে হারিয়ে টাইটেল জিতল বাংলাদেশের রংপুর রাইডার্স। শুরুতে টস জিতে ব্যাট করে বাংলাদেশের দলটা। রংপুরের দুই ওপেনার স্টিভেন টেইলর আর সৌম্য সরকার রীতিমতো ত্রাস চালিয়েছেন ভিক্টোরিয়ার বোলারদের উপর। শুরুতে নিজেদের উইকেটে থিতু করতে কিছুটা সময় নিলেও হাত খুলে খেলেছেন দুজনেই। 4 আর ছক্কায় 33 বলে হাফ সেঞ্চুরি করেন বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার। Elegant Sumia Sarkar, double S with his second half century of this global Super League. এর পরপরই হাফ সেঞ্চুরি তুলে নেন আরেক ওপেনার স্টিভেন টেইলরও, কিন্তু 49 বলে 68 রান করে আউট হন টেইলর।
তবে আরেক প্রান্ত আগলে ইনিংস শেষ করেছেন সৌম্য। 7-4 আর 5 ছক্কায় 54 বল খেলে 86 করেন বাংলাদেশের এই ওপেনিং ব্যাটার। 3 উইকেটে রাইডার্সের সংগ্রহ দাঁড়ায় 178। জবাবে ব্যাট করতে নেমে লড়াই করতে পারেনি ক্রিকেট ভিক্টোরিয়া। কিছুটা সময়ের জন্য ওপেনার জো ক্লার্কের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ভিক্টোরিয়া, কিন্তু 22 বলে 40 করে মাহাদি হাসানের বলে কট বিহাইন্ড হন তিনি। বাংলাদেশের মাহাদি আর রিশাদের সাথে বিদেশি বোলার হারমিত সিং এর ত্রাসে বিধ্বস্ত হয়েছে তাদের ব্যাটিং লাইন আপ। গত বিপিএল এর সেমি থেকেই বিদায় নেওয়া রংপুরের প্রথম গ্লোবাল টুর্নামেন্টের জয় এটা। প্রথম 2 ম্যাচে হেরে যাবার পর আবার পরের 2 ম্যাচ জিতে সমীকরণের মারপ্যাচে ফাইনালে ওঠে নুরুল হাসান সোহানের এই দল। মাঝে জাতীয় দলের খেলোয়াড়দের এনওসি ঝামেলা পার দিয়ে চ্যাম্পিয়নই হয়ে গেল রংপুর। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক। কাল থেকে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। নতুন সিরিজ শুরু হবার আগে কিংস্টনে অনুশীলন করেছে টাইগাররা। শেষ টেস্টে জয়ের পর ওয়ানডে সিরিজের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ। শেষ 5 ম্যাচের পরিসংখ্যান পক্ষে সফরকারীদের ওই ম্যাচগুলো সবকটাতেই জিতেছিল বাংলাদেশ। তবে উইন্ডিজের মাঠে সেরাটা দিয়েই খেলতে চায় দল। ইনজুরি কাটিয়ে এই সিরিজে ফিরেছেন তানজিম সাকিব। অন্যদিকে সাদা পোশাকের পর এবার লাল সবুজের জার্সিতেও নিজেকে মেলে ধরতে চান তরুণ পেসার নাহিদ রানা। সামরিক আইন ঘোষণার জন্য অবশেষে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল। স্থানীয় সময় শনিবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ক্ষমা চান তিনি। পাশাপাশি দ্বিতীয়বার সামরিক আইন ঘোষণা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সংবাদ এই ছিল এখনকার মতো, সঙ্গেই থাকুন।